নয়াপল্টনে বিএনপির সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। বায়তুল মোকাররমে শ্রমিক আন্দোলনের সমাবেশ। শ্রম কল্যাণের ভিত মজবুত করছেন শহীদ জিয়াউর রহমান। মে দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি। শিল্প কারখানায় নিরাপত্তা জোরদারের আহ্বান। বৃষ্টিতে রাজধানীতেও জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী। সুনামগঞ্জে হরিমন বাঁধে ফাটল। শ্রমিক সংকটে ধান কাটা নিয়ে বিপাকে হাওড়ের কৃষক। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিভিন্ন স্থানে বর্ণাঢ্য শোভাযাত্রা। বৌদ্ধ মন্দির ও বিহারে নানা আয়োজন। শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা। এবং ইরানের সঙ্গে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের। পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি তেহরানের। লেবাননের অভ্যন্তরে ইসরায়েলি বাহিনী। স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদের সঙ্গে আছি আমি সামিয়া তমা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপি ও শ্রমিক দলের সমাবেশে সকাল থেকেই জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। রাজধানীর বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। দুপুর 2:30টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর রাজধানীতে এটি তার প্রথম জনসভা। এতে দলের মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিশেষ নেতারাও উপস্থিত থাকবেন। সমাবেশ ঘিরে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজকে শ্রমিক দিবস। এই শ্রমিক দিবস উপলক্ষেই আমাদের নেতা জনাব তারেক রহমান এখানে আসবে। সেই উপলক্ষে আমরা পটুয়াখালী থেকে এখানে এসেছি। শ্রমিক দলের সমাবেশ করার জন্য সকল রকম প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে, কিন্তু বৃষ্টির কারণে সাময়িক সমস্যা সৃষ্টি হয়েছে। আমরা আশাবাদী কিছুক্ষণের ভিতরে এটা সমাধান হয়ে যাবে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, আমাদেরকে জানাবেন যে সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং প্রধানমন্ত্রী ইতিমধ্যে সেখানে যোগ দিয়েছেন কিনা। তো আজকের এই মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশে ইতিমধ্যেই কিন্তু হাজার হাজার মানুষ তারা নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে সমবেত হয়েছে এবং বিকাল 3টায় বিএনপি চেয়ারম্যান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এই সমাবেশে এসে পৌঁছবেন এবং সমাবেশকে নিরাপদে রাখার জন্য ইতিমধ্যেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং আজকের এই সমাবেশ সফল করার জন্য বিএনপির অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু দুপুর থেকেই কিন্তু এই নয়াপল্টনের আশপাশের যে সেখানে তারা অবস্থান নিয়ে আছেন এবং নানা স্লোগানে তারা কিন্তু আজকে এই মহান মে দিবসটা তারা কিন্তু উদযাপন করছেন। এবং এখানে যারা বিএনপির নীতি নির্ধারক রয়েছেন, বিএনপির সিনিয়র নেতা রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে 1886 সালে শ্রমিকরা 8 ঘন্টা কর্মঘণ্টার দাবিতে যে আন্দোলন করেছিল তাদের সেই আত্মত্যাগের কথা স্মরণ করে আজকে কিন্তু এই সমাবেশ করা হচ্ছে এবং শ্রমিকদের যে ন্যায্য অধিকার সেই ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া এবং প্রত্যেক শ্রমিকের যে ন্যূনতম যে মজুরি সেটি নিশ্চিত করাই বিএনপি সরকারের লক্ষ্য। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে নির্বাচনের পর তিনি কিন্তু প্রথম এই নয়াপল্টনে তিনি আজকে সমাবেশ করবেন। এর আগে কিন্তু তিনি নির্বাচনের পর তিনি আর এই নয়াপল্টনে সমাবেশ করেননি, যদিও ঢাকার বাইরে তিনি বেশ কয়েকটি সমাবেশ করেছেন। এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সমাবেশকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু 3 স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আমি দেখেছি যে নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপোল মোড় পর্যন্ত ইতিমধ্যে কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে এবং বিকাল 3টায় যখন আনুষ্ঠানিক সমাবেশটি শুরু হবে তখন কিন্তু জনস্রোত আরও বাড়তে থাকবে এবং সেই জনস্রোত কিন্তু আসলে ইতিমধ্যেই কিন্তু রয়েছে নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এবং আজকের এই সমাবেশটিকে সফল করার জন্য বিএনপি ইতিমধ্যেই তারা কিন্তু বেশ কয়েকবার তারা যৌথ সভা করেছে। নয়াপল্টনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এখানে প্রস্তুতি সভা হয়েছে এবং আজকের সমাবেশের মাধ্যমে বিএনপি আসলে নির্বাচনের পর তাদের যে সাংগঠনিক শক্তি, তাদের যে রাজনৈতিক শক্তি সেটি আসলে তারা কিন্তু জানান দিতে চায়। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে ঢাকায় তার যে প্রথম সমাবেশ নির্বাচনের পর সেই সমাবেশের মাধ্যমে তিনি সরকারের পাশাপাশি দলকে সুসংগঠিত করার তার যে পরিকল্পনা সেটিও কিন্তু এর মাধ্যমে তিনি নিশ্চিত করতে চান এবং আসলে সরকারের পাশাপাশি দলকে সুসংগঠিত রাখার জন্য ইতিমধ্যেই কিন্তু বিএনপি ঘোষণা দিয়েছে তারা দলকে গুছিয়ে তুলছেন এবং নানা কমিটির মাধ্যমে তারা কিন্তু এই দলকে আরও বেশি সুসংগঠিত করতে চায়। কারণ সরকারকে শক্তিশালী করতে হলে দলকে কিন্তু শক্তিশালী করতে হয়, সেজন্য কিন্তু বিএনপি আসলে দলকে শক্তিশালী করার জন্য কিন্তু এই সমাবেশটিকে কিন্তু কাজে লাগাতে চায়। সব মিলে যদি বলা চলে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকাল 3টায় আনুষ্ঠানিকভাবে আজকে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশটি শুরু হবে, কিন্তু তারই আগে কিন্তু লাখো মানুষ ইতিমধ্যেই কিন্তু নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে সমবেত হয়েছেন। এই ছিল আমার কাছে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ ফিরে যাচ্ছি স্টুডিওতে।
সাইফুল, ধন্যবাদ আপনাকে। শ্রমিকদের প্রাপ্য অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক কার্ড দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। মে দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে শ্রমিক সমাবেশ করে সংগঠনটি। সমাবেশে ইসলামী শ্রমনীতি, কল্যাণমুখী অর্থনীতি ও শ্রমিক বান্ধব রাষ্ট্রনীতি প্রতিষ্ঠার দাবি জানানো হয়। বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার এখনও প্রতিষ্ঠিত হয়নি। ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। বর্তমান সরকারকে বলবো এবং বিরোধী দলকে বলবো, শ্রমিকদের অধিকারকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। সবার জন্য কার্ড দেন, শ্রমিকদের জন্য কার্ডের ব্যবস্থা করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? শ্রমিক এবং মালিকের মধ্যে সমন্বয়ে শহীদ জিয়ার দেখানো পথেই শ্রম কল্যাণে কাজ করছে সরকার, বললেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বলেন, শ্রমিকদের নিরলস পরিশ্রমই দেশের অর্থনীতি ও সভ্যতাকে বেগবান করেছে। শুক্রবার রাজধানীর চীন ৩২ সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনা সভায় তিনি কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, দায়িত্ব গ্রহণের ২ মাসের মধ্যেই সরকারি মালিকানাধীন বন্ধ চিনিকল, রেশম পাট ও শিল্প কারখানা চালু করে কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ নিয়েছে সরকার। বলেন, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতির প্রাণশক্তি, যার ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে সেই ধারা সমুন্নত রেখে শ্রমিকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজকের এই তাৎপর্যপূর্ণ দিবসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শ্রমজীবী মানুষের প্রতি মমত্ববোধের কথা। 1976 সালে তিনি প্রতিষ্ঠা করেন মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার। এ সময় তিনি মধ্যপ্রাচ্য সহ 33টি দেশের বাংলাদেশি শ্রমিক প্রেরণের ব্যবস্থা করেছিলেন। এই উদ্যোগই পরবর্তীতে বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা প্রবাহের নতুন যুগের সূচনা করে। সরকারের সর্বোচ্চ আন্তরিকতা এবং দায়বদ্ধতার মাধ্যমে একদিকে যেমন নারীর ক্ষমতায়ন হবে, যুবকদের ক্ষমতায়ন হবে, ঠিক তেমনি শ্রমিকদের ক্ষমতায়নও সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক এবং নীতিগত প্রাধান্য দেওয়া হবে। দেশে যত শ্রমিক আছেন তাদের 85%ই অপ্রাতিষ্ঠানিক, অর্থাৎ তারা কোথাও মাসিক বেতনে চাকরি করেন না। আবার চাকরি রয়েছে এমন খাত উপখাতের প্রায় অর্ধেকেই নেই ন্যূনতম মজুরি। নারী শ্রমিকরা বরাবরই অবহেলিত। সব মিলিয়ে সুরক্ষার বাইরে দেশের প্রায় 5 কোটি শ্রমিক। এমন পরিস্থিতিতে বছরে ঘুরে আবারও এসেছে বিশ্ব শ্রমিক দিবস, যার পরিচিতি মহান মে দিবস নামে। সেলিম খানের ক্যামেরায় রিশাদ হাসানের প্রতিবেদন। মোবারক হোসেনের গল্পটা লোহা পেটানোর, যাদের শ্রম ঘামে ছুটে চলে সভ্যতার চাকা, কিন্তু মজুরি কতটা? এ প্রশ্নের উত্তর তীক্ষ্ণ বেদনার। তবে মহাজনের কড়া কথার ফুলঝুরি থাকে প্রতিদিনই। নিরাপত্তা নাই, কোনো ভাতও নাই, নিজে পরিশ্রম করে কাম করুম, এই বেতন পাবো, এই এছাড়া কোনো লাইন নেই। প্রায় 10 বছর কাঠের দোকানে খাটেন সাদ্দাম মিয়া। কাজের ঝুঁকি আছে, কিন্তু নেই কোনো ভাতা বা সুবিধা। আছে, রিস্ক তো আছে, কাজ করলে রিস্ক হইব, আবার সুবিধা আছে না। সেন্টার ফর পলিসি ডায়ালগ ও আন্তর্জাতিক শ্রম সংস্থার তথ্য বলছে, সুরক্ষার বাইরে দেশের প্রায় 5 কোটি মানুষ, যাদের কাছে নেই কোনো প্রাতিষ্ঠানিক নিয়োগপত্র। তাই তাদের জন্য নেই নির্ধারিত কোনো ছুটি, বীমা বা মজুরি কাঠামো। এমন শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতেই মে দিবসের জন্ম। কিন্তু এই দিবস তাদের কাছে লোকমুখে শোনা কোনো এক গল্প। শ্রমিক হিসেবে আমাদের কিছু দেওয়া হয় না। ওদিন কাজ করলে টাকা, কাজ না করলে টাকা নেই। এখন বর্তমান যে যুগ হয়েছে, এখন কঠিন হয়ে দাঁড়াচ্ছে। গবেষণা বলছে, দেশের 142টি খাত উপখাতের 84টিতেই নেই ন্যূনতম মজুরি ব্যবস্থা। সপ্তাহে 1 ঘন্টা কাজ না পেলে বেকার। আইএলওর এমন সংজ্ঞায় দেশে বেকার প্রায় 4 কোটি। 85% শ্রমিকই অপ্রাতিষ্ঠানিক। তাদের সুযোগ সুবিধার কথা বলেন কজন। কোনো সময় পাই না, কেউই পাই। এগুলি বললে লাভ নেই। শ্রমিকের দাবি দাবা বললে কথা ঠিক, কিন্তু এগুলো আসে না, এগুলো পায় না। আমি সহকারে 5 জন, কিন্তু আমি একলাই আয় করে আমার ছেলে মেয়েদেরকে, বাচ্চাদেরকে নিয়ে মানে চলাটা খুবই কষ্টকর হয়। কেউ আমার খাওয়ান টাউন দেয় না, আমি একলাই কাম করে আমি এটা আমাই চাই। আমি দিন দিন বাড়ছে নারী শ্রমিক, কিন্তু চাকরির চুক্তিপত্র না থাকায় মেলে না যথাযথ সুযোগ সুবিধা। মাতৃত্বকালীন ছুটিতেও তাদের কাছে সোনার হরিণ। আনুষ্ঠানিক হিসেবের বাইরে থেকেও যারা দেশের অর্থনীতির চাকাকে সচল রাখেন, তারা অপ্রাতিষ্ঠানিক শ্রমিক। তাদের ঘামে ভিজেই প্রতিদিন গড়ে উঠছে নগর থেকে গ্রাম, সহজ হচ্ছে আমাদের দৈনন্দিন জীবন। অথচ এই মানুষগুলোরই নেই সামাজিক নিরাপত্তা এবং সঠিক মজুরির কাঠামো। শ্রমিক দিবসের প্রশ্ন, এই মানুষগুলো তার প্রাপ্য বুঝে পাবেন কবে? রিশাদ হাসান, নিউজ 24,
ঢাকা। টানা কয়েকদিনের বৃষ্টির পর আজ ভোরে হওয়া প্রবল বর্ষণে তলিয়ে গেছে রাজধানীর বড় একটি অংশ। মিরপুর শেওড়াপাড়া থেকে শুরু করে কারওয়ান বাজার সবখানেই এখন থই থই পানি। ছুটির দিন হওয়ায় ভোগান্তি কিছুটা কম হলেও নিচু এলাকার বাসিন্দারা পড়েছেন চরম বিপাকে। রাজু মাহমুদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। হাঁটু পানি ভেঙে গন্তব্যে যাচ্ছেন মানুষ। রিকশার পাটাতন পানি ছুঁই ছুঁই, ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। ভোর হতে না হতেই রাজধানীর অন্ধকার আকাশের বুক চিরে নামা বৃষ্টিতে নিমেষেই রূপ বদলায় ঢাকা। মাত্র 2 ঘন্টায় রাজধানীর পল্টন, নিউ মার্কেট সহ রাজধানীর বিভিন্ন এলাকা পরিণত হয় ছোটখাটো নদীতে। বৈশাখের এই বৃষ্টিতে রাজধানীর ড্রেনেজ ব্যবস্থার নাজুক দশা ফুটে উঠেছে সবখানেই। অলিগলি তো বটেই, পানি ঢুকে পড়েছে অনেকের বাসাবাড়ি ও নিচু দোকানেও। ছোটখাটো ব্যবসায়ীতে তো অনেক ক্ষতি, স্বাভাবিক, যার যার মাল থাকে সব ভিজে যায়, এইটাই তো বড় ক্ষতি। মার্কেটেরও ক্ষতি হয়, বাইরের অনেক ক্ষতি হয়, জনগণেরও ক্ষতি হয়ে যায়। অতিরিক্ত বৃষ্টি হলে মানে রাস্তা ডুবে যায়। এই সাইডে আপনি কি অফসাইড কাকাল মোড় থেকে ফকিরের মোড় পর্যন্ত। এদিকে ভাসছে রাজধানীর বড় পাইকারি বাজার কারওয়ান বাজার। ছুটির দিন হওয়ায় বাজার করতে এসে বিপাকে পড়েন রাজধানীবাসী। চলাচল করতে হচ্ছে প্রায় হাঁটু পানি ভেঙে। চালানো থেকে কম দামে বিক্রি করা লাগতেছে, কাস্টমার নেই, পানির মধ্যে আসতেছে না। বৃষ্টি পড়লে তো কারণ বাজার মনে করো যে বন্যার মতো হয়ে যায়। 20,000 টাকার মাল কিনছি, মনে করেন 10,000 টাকাও বিক্রি করতে হয় নাই, এরকম অবস্থা ধরে গেছে আমাকে। ভাড়া যেটা ভাড়া সেটাই দেয়, আর পানি জমলে রাস্তাঘাট নষ্ট হয়, তার মধ্যে আমার গাড়ির সমস্যা হয়। আবহাওয়া অফিস বলছে এই বৃষ্টি আরো কয়েকদিন স্থায়ী হতে পারে, তাই পানি নিষ্কাশনে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি নগরবাসীর। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। ভোরের টানা বৃষ্টিতে বিপাকে রাজধানীবাসী। সপ্তাহান্তে বাজার করতে এসে নাকাল জলাবদ্ধতায়। উপরে হিসেবে মিলছে সবজির আগুন দাম। বিক্রেতারা দোহাই দিচ্ছেন সরবরাহ ঘাটতি ও পরিবহন ব্যয়ের। আর অসহায় ক্রেতা অন্ন জোগাতে গুনছেন বাড়তি অর্থ। দেখে যে কেউ মনে করবে বোধহয় ভাসমান বাজার বসেছে, তবে পিরুজপুর নয়। এ চিত্র রাজধানীর কারওয়ান বাজারের। প্রায় হাঁটু পানি ভেঙে বাজার করছেন ক্রেতারা। রাজধানীর কারওয়ান বাজারের সবজি বিক্রেতা মোহাম্মদ মাওলা 2 দিন আগে শুক্রবার ঘিরে বেশ ভালো পরিমাণে কাঁচা সবজি কিনেছেন, কিন্তু বৃষ্টির কারণে বাজারে ক্রেতা তেমন না থাকায় লোকসানের মুখে পড়েছেন তিনি। বৃষ্টির আগে এসে মাল কিনছি, মাল কিনে এখন মনে করবে চালানো থেকে কম দামে বিক্রি করা লাগতেছে, কাস্টমার নেই, পানির মধ্যে আসতেছে না। বাজারের মধ্যে গেল সপ্তাহের ব্যবধানে বেড়েছে শসা, বেগুন, মরিচ, পেঁপে সহ বেশ কিছু পণ্যের দাম। বাজারে ব্রয়লার মুরগি ও ডিমের দামও বেড়েছে। মুদি পণ্যের মধ্যে চিনি, মোটা মসুর ডাল, পোলাও, চালের দামও বেড়েছে। ক্রেতারা বলছেন আগের সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দাম বেশ চড়া। তুফান থাকলে অজুহাত, ঘূর্ণিঝড় থাকলে অজুহাত, ওদের অজুহাতের শেষ নাই। একটা লাউয়ের দাম মনে করেন এখন 120 টাকা 80 টাকা নিচে দেয়নি, আগে 60 টাকা করে নিতাম। যে আমরা বাজারে আসছি, এই পানি কাদায় যে ড্রেন বন্ধ, এগুলো আসলে দেখেন না, এটা আসলে কি বলবো, জনগণের ভোগান্তি আর কি। আর বিক্রেতারা বলছেন গত কয়েকদিনে বৃষ্টির স্বাভাবিক সরবরাহে কিছুটা বিঘ্ন ঘটেছে। এছাড়া জ্বালানির দাম বাড়ায় বৃদ্ধি পেয়েছে পরিবহন ব্যয়। ব্রয়লার 10 টাকা বাড়ছে কেজিতে, 190 টাকা কেজি, আর সোনালী 20 টাকা বাড়ছে, 370 টাকা কেজি। তেলের দাম বাড়ছে, আবার বৃষ্টির জন্য মাল কম আসতেছে। বৃষ্টির কারণে আসতে পারতেছে না, হ্যাঁ, বৃষ্টির কারণে মাল কাটতে পারতেছে না, মাল এ কারণে মাল এখানেও আমদানি হচ্ছে না। সাময়িক আবহাওয়াজনিত প্রভাব ও সরবরাহ সংকটের দায় করা হলেও দ্রুত বাজার স্থিতিশীল না হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা। সুনামগঞ্জের খরচার হাওরের বড় ফসল রক্ষায় স্থায়ী হরিমনের বাঁধের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। হাওরে পানি প্রবেশ করছে এমন খবর পেয়ে স্থানীয় কৃষকরা সেখানে উপস্থিত হয়ে নিজ উদ্যোগে বালু, বস্তা ও মাটি দিয়ে ফাটল বন্ধের প্রাণপণ চেষ্টা করেন। তবে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় যে কোনো সময় বাঁধ ভেঙে তলিয়ে যেতে পারে ওই হাওরের 9,000 হেক্টর জমির বোরো ধান। সুনামগঞ্জ প্রতিনিধি বুরহান উদ্দিনের পাঠানো তথ্য, চিত্রলেখ রিপোর্ট। সুবিশাল জলরাশিকে আটকে দিয়ে কৃষকের স্বপ্নকে বাঁচিয়ে রাখা বাঁধেই দেখা দিয়েছে ফাটল। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্রতি বছর ক্ষতিগ্রস্ত হয় সুনামগঞ্জের হাওরের ফসল। কৃষকের সেই সোনালী স্বপ্ন বাঁচিয়ে রাখতেই রূপসা নদীর তীরে দেয়া হয় স্থায়ী হরিমনের বাঁধ। এবার সমস্যা সমাধানে স্থায়ী বাঁধ তৈরির মাঝেই দেখা দিয়েছে চির। এদিকে বাঁধের বিভিন্ন অংশে ফাটল দেখা দিলে কৃষকেরাই কাঁধে তুলে নিয়েছেন মেরামতের দায়িত্ব। যদি বাঙ্গা জায়গা বান, আমাদের ধানগুলো যে রয়েছে, ধানগুলো তো সব পানি ডুবে নিব, ডুবে গেলে তো ধানগুলো পানি চলে গেল, ধানগুলো তো কাটা যেত না,
তাহলে আমাদের ক্ষতি না, আমাদের লস। যাইবার তো গেছি, যা যতটুকু আছে যাতে আমরা এটা পাই, যাতে আর মানে বাংলাটা যদি মনে করেন যে যদি বৃষ্টি না হয়, শিলাবৃষ্টি যদি না হয় তার কোনো সমস্যা নাই। বানটা যদি 2 মাস আগে দিত আমরা হাজার হাজার কৃষক বাঁচতাম, কিন্তু আমরা খুব ঝুঁকিপূর্ণের মাঝে আছি। তবে ঠিকাদার প্রতিষ্ঠান বলছে ভিন্ন কথা। নাই, কাজ বাকি নাই। না, ওয়ান নাম্বার তো আমার কাছে নাই, ওদের ম্যানেজারের নাম্বার নেই। না, ম্যানেজারের নাম্বারে তো আমি কথা বলতে পারি না। এদিকে ঠিকাদারদের গাফিলতি স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাউবুর। এটা আমরা ঠিকাদার কি করছি, ঠিকাদার কিছু গাফিলতি আছে, আমরা ঠিকাদারের জন্য ব্যবস্থা নিব। তবে আমরা ওই যে বাঁধটা যেটা দুর্বল অবস্থা তৈরি হয়েছিল সেটা আমরা রিকভারি করেছি। হাওরের ফসল রক্ষায় নেয়া প্রকল্প যেন কৃষকের ফসল হানির কারণ না হয়, সে প্রত্যাশা কৃষকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। হজযাত্রায় 100 ফ্লাইটে সৌদি পৌঁছেছেন 40,177 হজযাত্রী। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, আমাদেরকে জানাবেন যে হজ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে হজযাত্রীরা কি বলছেন? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, এর বাদেও আজ 5টি ফ্লাইটে আরও 2021 জন ঢাকা ছাড়বেন। এরই মধ্যে 2টি ফ্লাইট ছেড়ে গিয়েছে, সেখানে প্রায় 1000 হজ প্রত্যাশী ঢাকা ছেড়েছেন। আর হজ ব্যবস্থাপনা নিয়ে আমি এই আশকোনা হজ ক্যাম্পে ডরমেটরিতে যারা আছেন বা এখানে যারা এসে দিনে এসে দিনে চলে যাচ্ছেন, অনেকের সাথে কথা বলেছি, তাদের তেমন কোনো অভিযোগ নেই। আগে ছোটোখাটো যেমন অভিযোগ ছিল সেগুলো এখন একটা কেটে গিয়েছে। মশাসহ খাবারের মান বা খাবারের দাম নিয়ে এসব তেমন অভিযোগ নেই। তবে সম্প্রতি একটি ঘটনা ঘটেছে, এখানে ডরমেটরি থেকে প্রায় 2200 রিয়েল হারিয়ে গিয়েছিল এক হজ প্রত্যাশীর কাছ থেকে, সেটি উদ্ধার করেছে পুলিশ, এমনটি আমরা জেনেছি। এবং সে সংক্রান্ত একটি ব্রিফিং রয়েছে 3টার সময় এখানে ধর্মমন্ত্রী এখানে এসে কথা বলবেন এবং তারপরে বিস্তারিত জানতে পারবো সেই চোর চক্রের কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা। এছাড়াও 2টি এজেন্সি থেকে 2জন ঠিক 7 জনের সাথে প্রতারণা করা হয়েছিল, সেখানে তাদের নিবন্ধন বাতিল করে নতুন করে ঢোকানোর চেষ্টা করা হয়েছিল, সেগুলোও ধর্ম মন্ত্রণালয় থেকে সমাধান করা হয়েছে এবং তার সাথে যারা যুক্ত ছিলেন, যারা টাকা আত্মসাতের চেষ্টা করেছিলেন, সেই টাকাগুলো উদ্ধার করা হয়েছে। তো সব মিলিয়ে আজ পর্যন্ত যেমনটি দেখেছি, হজযাত্রায় প্রতিদিনই কয়েকটি করে ফ্লাইট যাচ্ছে এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে তার এখন তেমন কোনো অভিযোগও নেই। আর নিরাপত্তার বিষয়টি যদি বলি, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখি জোরদার করা হয়েছে এবং এখানে প্রতিদিনই পুলিশ সহ স্কাউটের সদস্যরাও এখানে দায়িত্ব পালন করছেন। এবং আপনার পেছনে যে গেটটি দেখছেন, সেখান দিয়ে শুধুমাত্র যারা হজ প্রত্যাশী, যারা এই আশকোনা হজ ক্যাম্পের মাধ্যমে হজ ক্যাম্প হয়ে ঠিক ইমিগ্রেশন শেষ করে সৌদিতে যাবেন, তারাই এখানে প্রবেশ করতে পারছেন। সাথে কোনো স্বজন বা কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সেই জায়গায় অনেকটাই ভেজালমুক্তভাবেই স্বাচ্ছন্দ্যে হজযাত্রীরা এখান থেকে যেতে পারছেন। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখন পর্যন্ত হজ করতে গিয়ে সৌদি আরবে 7 জন বাংলাদেশের মৃত্যু হয়েছে এবং সেখানে তাদের দাফন সম্পন্ন করা হয়েছে। তো আশকোনা হজ ক্যাম্প থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। দিবসটি উপলক্ষে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেন ভিক্ষু, ধর্মপ্রাণ, বৌদ্ধ অনুসারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সারা দেশে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বৌদ্ধ পূর্ণিমা পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে রাজধানীর গুলশানে প্রজ্ঞানন্দ বৌদ্ধ বিহারের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে এই র্যালির উদ্বোধন করেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফুদ্দীন জুয়েল। এ সময় তিনি বলেন, সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণে ধর্ম ও বর্ণের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে দেশ। সে অসাম্প্রদায়িকতায় আমরা সেটা বহন করি এবং আমরা সবাই একসাথে মিলেমিশে আমরা বসবাস করি। এটাই হচ্ছে আমাদের এলাকার বৈশিষ্ট্য। আমরা সবাই মিলেমিশে আমরা সবাই এখানে বসবাস করি। যুদ্ধ নয়, শান্তি চাই। বিশ্ব শান্তি ও মানবতার জন্য সম্প্রীতি প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের ডিসি হিল চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে নন্দকাননের বৌদ্ধ মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মেয়র ডাক্তার সাদাত হোসেন বলেন, গৌতম বুদ্ধের অহিংসা, মৈত্রী ও মানবতার শিক্ষা আজও বিশ্বকে শান্তির পথ দেখায়। একই চিত্র ছিল রাঙামাটিতে। দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। দিনটি উপলক্ষে খাগড়াছড়ির পানখাইয়া ধর্মরাজিক বৌদ্ধ বিহার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শ্রমজীবীদের মধ্যে সাংবাদিকরা সবচেয়ে বেশি বঞ্চিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে মহান মে দিবসের এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, কর্মীদের ঠিকঠাক বেতন দিচ্ছেন না অনেক গণমাধ্যম প্রতিষ্ঠান, নানা বঞ্চনা ও হতাশার শিকার হচ্ছেন অনেক সাংবাদিক। এ সময় নবম ওয়েজ বোর্ড দ্রুত কার্যকর করার আহ্বান জানান তিনি। শ্রমজীবী মানুষ হিসেবে বা কলম সৈনিক হিসেবে, শ্রমিক হিসেবে আমি মনে করি বাংলাদেশের সাংবাদিকরা সবচেয়ে বেশি বঞ্চনার শিকার হন। অধিকাংশ মিডিয়ায় সাংবাদিকদের বেতন দেয় না, অনেক মিডিয়ায় সাংবাদিক বেতন দিলেও ওয়েজ বোর্ড অনুযায়ী দেয় না। মহান মে দিবসে মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট চিকিৎসকরা। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে মাদক বিরোধী এক অনুষ্ঠানে অংশ নিয়ে তারা এই আহ্বান জানান। বক্তারা বলেন, দেশের বৃহৎ একটি অংশ শ্রমজীবী এবং তাদের ভেতরে তামাক ব্যবহারের হার তুলনামূলক বেশি। তামাক ও ধূমপান রোধে আইনকে আরও কঠোর করার প্রতি জোর দেন তারা। অনুষ্ঠানে টিআইবির চেয়ারম্যান বলেন, মাদক দুর্নীতি থেকে জাতিকে বাঁচাতে সচেতনতার পাশাপাশি আইন প্রয়োগ জরুরি। যারা ধূমপান করেন তাদের ছানি করার সম্ভাবনা অন্যদের চাইতে কম, এবং যারা ভারী ধূমপান, যারা 20টার বেশি সিগারেট পান করেন, তাদের ছানি করার সম্ভাবনা গোটা রাষ্ট্র, গোটা জাতির বিভিন্ন রন্ধে রন্ধে দুর্নীতি প্রবেশ করেছে। এই জাতিকে বাঁচাতে গেলে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যে কোনো সময় আবারও ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যে আবারও বাড়ছে উত্তেজনা। আরব সাগরে টহল অব্যাহত রেখেছে দুটি বৃহৎ মার্কিন রণতরী। তবে যে কোনো হামলার কড়া জবাব দিতে প্রস্তুত তেহরান। এদিকে যুদ্ধবিরতি উপেক্ষা করেই লেবাননের ভেতরে ঢুকে পড়েছে ইসরায়েল। এই ছিল নিউজ 24 সংবাদে। তখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।